দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনার ভেতরে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগের কারণে কি পরিমাণ চাপের মুখে পড়েছে ভারত। এখন আমি জানি না যে এটা আন্তর্জাতিক আইনে কতটুকু আসলে বাস্তবসম্মত কথাবার্তা, বাট যদি এটা বাস্তবসম্মত হয় তাহলে ভারতের জন্য আমসালা দুইটাই হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখানে পশ্চিমারা এই কাজটাকে হতে দিবে কিনা, নাকি আসলে তারা এখানেও কোনো ধরনের বাম হাত দিবে না টেকনিক্যালি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে, পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে বাধ্য হবেন। হ্যাঁ, সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছে। ভারতের লাল চোখকে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা খননের কাজ শুরু করছে। কেন আমি বলছি, বাংলাদেশের এটি একটি মাস্টার স্ট্রোক। গর্ব, অহংকার, দম্ভ ভরে একেবারে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে গণতন্ত্রকে তছনছ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করে যেভাবে নরেন্দ্র মোদী চলেছে এতদিন, এখন কিন্তু সেটা সম্ভব না। যথেষ্ট পরিমাণ তাকে এখন হোঁচট খেতে হবে, আর সেই কারণেই গেড়া কলে নরেন্দ্র মোদী। হরিণের মতো লাফালাফি করা ভারতকে এক গর্জনের মাধ্যমে কাঁপিয়ে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এবার বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে। বাংলাদেশের এই হুঙ্কারেই যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে কলকাতার দাদাদের। আমাদের উপরে দুর্বলভাবে হস্তক্ষেপ করো ভারত। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এখান থেকে গাজাতুল হিন্দ যুদ্ধের ডাক আসবে আগামী দিনে। 2.5 হাত লাঠি কাটবো আমরা, এবার বাঁশের লাঠি তৈরি করবো, তোমাদের পাশার চামড়া তুলে ফেলবে এবার। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, সেই সকল সচিব, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বা বিভিন্ন সেক্টরে যে সকল বড় বড় রাঘব বোয়াল যারা পেট পুরাই ফেলছিলেন, আপনারা টাকা পয়সা ফুইলা ফাইপা এর নামে সের নামে বউ শালি দুলাবাই, হ্যাঁ, যে যার নামে পারছেন, যে অবৈধ সম্পত্তি জোড়াইছেন, কাঁচা টাকাগুলা আপনারা কিন্তু। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। তার আগে দেশের মানুষের স্বার্থ, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে, পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে বাধ্য হবেন। হ্যাঁ, সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছে। ভারতের লাল চোখকে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা খননের কাজ শুরু করছে। কেন আমি বলছি, বাংলাদেশের এটি একটি মাস্টার স্ট্রোক। এবং এই খবরকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার রিয়াকশন কি, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো। চীনের বিনিয়োগে তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ করতে ভারত গত 2 বছর যাবৎ নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। তারা নিজেরা তিস্তা চুক্তি করবে না, আবার তিস্তাকে খনন করতেও বাংলাদেশকে বাধা দিবে। ভারত থেকে আশ্বাস ছাড়া কিছুই আসেনি কখনো। চীনের সাথে বাংলাদেশের তিস্তা খননের প্রকল্পটি বাস্তবায়ন যাতে না হয়, সে লক্ষ্যে ভারত বাংলাদেশকে তিস্তা খনন করার অফার পর্যন্ত দেয়। বাংলাদেশ যে ভারতের এই অফারকে প্রত্যাখ্যান করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। যদি তিস্তাকে খনন করতেই হয় তাহলে ভারতকে দিয়ে নয়, বরং চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। কারণ চীন তাদের দুঃখ হোয়াংহো নদীকে ম্যানেজমেন্ট করে আশীর্বাদে রূপান্তরিত করে ফেলেছে। চীন এইসব কাজে সফল হয়ে আগেও বিশ্বকে অবাক করেছে। তিনি বলেন, প্রকল্পটির যাবতীয় তথ্যাদি এখন চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলমান। আমরা প্রকল্পটিকে গুরুত্বের সাথে দেখছি। স্বাভাবিকভাবেই চিকেন নেকের কাছে চীনের অবস্থান দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারতীয় নিউজ পেপারগুলোতে এটি ফলাওভাবে প্রচারও হচ্ছে। অনেক ভারতীয় মিডিয়ার মতে এটি ভারতের জন্য সতর্ক সংকেত। তবে এখন আর ভারত এই প্রকল্পকে আটকাতে পারবে না কোনোভাবেই। বাংলাদেশ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বে। এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততার পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে, এরকম জায়গাতে যাওয়ার দায় কার? অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা, ভারতের কতটা? আগেই বলেছি, আলোচনাটা আমি আজকে একেবারে নির্মোহভাবে করার চেষ্টা করব। নির্মোহভাবে করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মোহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে, কাজ করবে, অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দিবে। একই রকমভাবে বাংলাদেশেরও তাই দেওয়ার কথা। কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি আবারও বলছি, আলোচনাটা একেবারে নির্মোহভাবে করার চেষ্টা করছি,
যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত 1.5 দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ। ভারত যে সুরে কথা বলেছে অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতামন্ত্রীরাও কথা বলেছেন। এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশনে থাকেনি। সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয়, কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না। এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পারসেপশনটা তৈরি হয়েছে, এই পারসেপশনটা তৈরি হলো কেন, বা এই পারসেপশনটা কি সত্যি সত্যিই পুরোপুরি সঠিক কিনা? এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণে। ধরুন, তিস্তা চুক্তি হয়নি, না হওয়ার অনেক কারণ আছে, কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সুরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা। আরও অন্য যে কোনো উদ্যোগের পেছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে, যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে। এটা পারসেপশন। এখন এই পারসেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, একে অপরকে দোষারোপ করতে পারবো। সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা তীব্র জনমত ছিল এদেশে, সেই তীব্র জনমতকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছিল, এবং সর্বশেষ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল যে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হবে, সঠিক নির্বাচন হবে না। কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে, বাংলাদেশের নির্বাচন ছাড়া, ভোটারের নির্বাচন ছাড়া, ভোট দেওয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয়, ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। সেটা 2024-এর নির্বাচন, 2018-র রাতে ভোটের নির্বাচন, 2014-র ভোটারবিহীন নির্বাচন, সবসময় এই কথা প্রযোজ্য। তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে। সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা 1,500 মতো মানুষকে হত্যা করেছে, 20,000 মানুষকে আহত করেছে, 500-600 মানুষকে দৃষ্টিহীন করেছে। এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল। আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল। এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কিভাবে দেখলো এবং বাংলাদেশের মানুষ কিভাবে দেখলো? শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না। বড় ইস্যু হয়ে উঠলো কেন? বড় ইস্যুটা হয়ে উঠলো যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার পতন হলো, ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না। ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো। আর একথা সত্যি, ভারত যে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, আক্রমণ হয়নি একথা কোনো অবস্থাতেই কখনোই আমরা বলি না, আমি বলি না। 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ, তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন, তাদের বাড়িও আক্রান্ত হয়েছে, অনেকের বাড়ি। এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে, তারা হিন্দু বলে, অস্বীকার করার কোনো পথ নাই, কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে। মন্দিরে, কিছু মন্দিরে হামলা হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোড়ার মতো ঘটনা করতে পারে, একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। ইসকন একটা বিক্ষুব্ধতা পরিবেশ তৈরি করতে চেয়েছে, তারা কিছুটা সফল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইসকন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ সেটাতে কিন্তু সাড়া দেয়নি। ইসকনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি। অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে। এখন এই যে আক্রমণ হচ্ছে না, এখন ভারত একটা প্রোপাগান্ডা, ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে, এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি, কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না। সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল, অর্থাৎ রাত পোহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তারও আগে যদি বলি, নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। কিন্তু ভারতীয় মিডিয়া কি করে বা কেন এই প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়লো, মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো, সেটা একটা গবেষণার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় মিডিয়া একদিকে প্রপাগান্ডা পরিচালনা করছে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন, দুই পক্ষের মধ্যে বৈঠক হবে, ভারতের যা বলার আছে বলবে, বাংলাদেশ শুনবে, এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক, এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক, সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে? আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি, এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে, একজন আসামি, গণহত্যা মামলার আসামি, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন, সেই কথা ফাঁস করছেন, প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন, এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা, এবং ভারত সেটাকে সমর্থন করছে, ভারত সেটা করতে দিচ্ছে। এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই। শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয়, ভার্চুয়ালি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয়, টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে, তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে? আমার কাছে মনে হয় না। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে, সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে, বাংলাদেশে মামলা চলবে, মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না, বন্দি বিনিময় চুক্তি আছে, চুক্তির আবার অনেক ধারা আছে, সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে। কিন্তু ফেরত চাইবে কি চাইবে না, ফেরত দেবে কি দেবে না, সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কি না। যদি তৎপরতা চালাতে দেয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। শেখ হাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি বাশার আল আসাদও ভাষণ দিয়ে যেতে। সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের আগ মুহূর্তে যে কোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন, কিন্তু সেই সময়টুকু তিনি পাননি। এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য, সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাস, সিরিয়ার বাশার আল আসাদের ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে। তিনি গতকালকের রাত 8টার সময়, সিরিয়ার সময় অনুযায়ী রাত 8টায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে, জনমানুষের কাছে, কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি। অত্যন্ত প্রতাপশালী এই শাসক, যারা 54 বছর এই দেশটাকে শাসন করেছে, 30 বছর তার বাবা, 24 বছর বাশার আল আসাদ, এই 53-54 বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীনভাবে পরিচালনা করেননি। তারা দেশটাকে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল। 1971 সালের পট পরিবর্তনের পর থেকেই তারা শাসন করেন ওই দেশে, এবং ওই দেশটাতে 71 থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাশার আল আসাদ তিনি তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন। এখন থেকে প্রায় 10-12 বছর আগ থেকে সেই দেশে যখন জনগণ ফুঁসে উঠেছিল, তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাশার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা। হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন, জনগণকে হত্যা করেছেন, নির্বিচারে গুলি করেছেন, মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন, দেশ ছাড়া করেছেন, কিন্তু সময়ের কি নির্মম পরিহাস, তাদেরকে এই দেশ থেকে চলেই যেতে হলো। এমনকি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাশার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে, যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলছেন যে বাশার আল আসাদ হয়তো আর জীবিতই নেই, তার বিমান হয়তো ক্র্যাশ করেছে, কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সকল স্বৈরশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে, গুনতে হচ্ছে। এটাই পৃথিবীর নিয়ম। যারাই জুলুম করে, অত্যাচার করে, তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে, পেশি শক্তির জোর দেখায়, টাকার জোর দেখায়, ক্ষমতার জোর দেখায়, নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখিতে তাদের জীবনটা চলে যায়। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা এই একই কাজ করেছে। 5 তারিখ সকাল 11টায়ও শেখ হাসিনা জানে না যে এই আগস্ট মাসের 5 তারিখেই তাকে বিদায় নিয়ে পালিয়ে যেতে হবে। এরকমই শাসকদের ক্ষেত্রে ঘটে।
তিনি হয়তো বিমানটা ক্র্যাশ করেন নাই, কিন্তু বিমান নিয়ে তাকে পালাতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে এই প্রথম কোনো শাসককে পালিয়ে যেতে হয়েছে। যদিও বাংলার মানুষ শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করতে চায় না, তিনি বেঁচে আছে না মারা গিয়েছে, তিনি আসবে না, এটা এখন আর জনগণের আবেগের জায়গা নাই। কারণ জনগণকে যে ক্ষত তৈরি করেছে শেখ হাসিনা, সেই ক্ষতের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার তার কিছুই শেখ হাসিনার জন্য এখনও কিন্তু হয়নি, যে কারণে জনগণ ক্ষুব্ধ, জনগণ যে কোনো মূল্যে তার বিচার চায় এবং বাংলার মানুষ তাকে কোনো অবস্থায় আর দেখতে চায় না। আজকের বাশার আল আসাদ একই জিনিস বরণ করে নিতে হলো, অথচ এই বাশার আল আসাদের কথা ছাড়া ওই দেশের কোনো মানুষ চলতে পারতো না। ওই দেশের শাসন ব্যবস্থাটা ছিল পিতা পুত্রের রাজত্বে। আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ 30 বছর একাধারে ক্ষমতায়, এবং তার আরেকজন সন্তান রাজনীতি করতেন, তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। যাওয়ার পরে এই বাশার আল আসাদকে মূলত তার বাবা পছন্দ করে বসিয়ে যান এবং 2000 সাল থেকে আজ 2024 এই 24টি বছর পর্যন্ত টানা তিনি সেই দেশে সিরিয়াতে অবৈধভাবে ক্ষমতা দখল করে থেকে যান এবং তার বাবার মৃত্যু হয়েছে, তারপরে তিনি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্মম পরিহাস হচ্ছে, বাংলাদেশের মতোই ওখানেও যে জাতির আব্বা, এই জাতির আব্বার পিকচারগুলো মানুষ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এখন সেই জাতির আব্বার আপনার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সেখানে প্রস্রাব করছে, থুতু নিক্ষেপ করছে, প্রতিবাদ করছে। একই কাজ বাংলাদেশে দেখেছি, সেনাবাহিনী, সাধারণ নাগরিক সকলে মিলে যৌথ উদ্যোগে এই বাংলাদেশের জনগণের যে আবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে গিয়ে গণভবনে সুইমিং করেছে, জাতির আব্বার মূর্তিগুলো ভেঙে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।